কৃষি স্বাধীনতার পর যে খাতে দেশের অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার করেছে সেটা হচ্ছে কিন্তু কৃষি। ইভেন করোনার সময় কিন্তু অনেক খাতে ধস নামলেও আমাদের কৃষকরা কৃষি খাতেই কিন্তু অর্থনীতিকে তারা প্রাণবন্ধ করে রেখেছিল। সেই খাতে বরাদ্দ হওয়া উচিত কৃষি খাতে 10% এরও বেশি, এবং বিগত 22-23 অর্থ বছর পর্যন্ত যা লাস্ট দেখছি 5% কিন্তু আমাদের কৃষি খাতের বরাদ্দ যায়নি। অন্তত 7টা প্রি বাজেট ডিসকাশনের আয়োজন আমরা করেছি, সেখান থেকে আমরা কিছু রিকমেন্ডেশন নিচ্ছি। এগুলোই আমাকে কনসাইজ করে আমরা আমাদের পার্লামেন্টারি পার্টির মাধ্যমে আমাদের সামনের পেশকৃত যে বাজেট সেখানে আমরা একটু অংশগ্রহণ করতে চাই বাজেটটাকে সুন্দর করার জন্য। যদিও আমরা যারা রাজনীতি সচেতন, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, এদেশের রাজনীতি সম্পর্কে আমরা যারা একটু নজর রাখছি তারা এটাও বুঝি যে মেজরিটির জোরে যারা রাষ্ট্র পরিচালনা করেন, পার্লামেন্টে যারা ভূমিকা রাখেন, বিরোধী দল হিসেবে কথা বলা যায়, পরামর্শ দেওয়া যায়, সাবমিশন লেখা যায়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, ইভেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কতটা সরকারকে, সরকারি দলকে তাদের কি বলবো প্রিকনসেপ্ট একটা আইডিয়া থেকে সরে এসে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বাজেটের দিকে জাতিকে নিয়ে যাওয়া যাবে, তারা পারবেন, এটাও কিন্তু একটা সংশয়ের ব্যাপার। তবু জাতি জানুক, গণমাধ্যমের সুযোগে দুনিয়া জানুক যে আমরা কি ভাবছি। সেজন্য কিন্তু মূলত আজকের এই আয়োজন। এবং আমি শুরুতে একটু কথা দিচ্ছি যে সমস্ত পরামর্শ আপনারা দিয়েছেন এটা আমাদের এখন দায়িত্বের অংশ। এগুলোকে আমরা সুলিখিতভাবে সংরক্ষণ করার দায়িত্ব একজনের উপর দেওয়া আছে। আমরা 8টা-10টা গ্রুপের সঙ্গে মিলিত হচ্ছি এবং সেই রিকমেন্ডেশনগুলো আমাদের লিডার অব দি অপোজিশনের কাছে দিয়ে তার মাধ্যমে পার্লামেন্টে আমরা এই বাজেট সেশনে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আজকে অর্থনৈতিক সাংবাদিক ফোরাম জামাত ইসলামের দেশ এবং জাতি গঠনের এই কমিটমেন্টের ক্ষেত্রে আপনারা যে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন, জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন কথা হলো আমরা কেন এটা ফিল করলাম। সরকার করলেই তো আমরা যথেষ্ট মনে করতাম। ইতিহাস বলছে যে আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে প্রায় 55 বছরের বাজেটের বড় সমস্যা হলো এর একটা গতানুগতিক ধারা থেকে আমরা বেরোতে পারিনি। সেজন্য আমরা এটাকে একটু এক্সেপশনালি ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন সমন্বিতভাবে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি কিনা। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরে বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। আমরা দেখতে পেয়েছি বাজেটের দুটো সাইড, একটা আয় একটা ব্যয়। আয়ের ক্ষেত্রে রেভিনিউ কালেক্ট করার ক্ষেত্রে আমাদের ওয়ারসেল করিম সাহেব যে পেপারসটা প্রেজেন্ট করেছেন, ব্যাখ্যায় উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণও দিয়েছেন। ডাইরেক্ট জনগণের যে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাটের মাধ্যমে যা জনগণের কাছে আনা হচ্ছে, এনবিআর এর মাধ্যমে এই রাজস্ব আয় করা এবং এনবিআর এর বাইরেও কিন্তু প্রত্যক্ষ করগুলো আদায় করা, ভ্যাট, ট্যাক্স, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি নানান মাধ্যমে কিন্তু এই রাজস্বগুলো আসছে। সেই রাজস্ব আদায়ের কর্তৃপক্ষের মধ্য দিয়ে যে সীমাহীন দুর্নীতি যারা আদায় করেন, এনবিআর এর সেই অথরিটি, ইনকাম ট্যাক্সের অথরিটি, যারা ট্যাক্স ধার্য করছেন, যারা নিচ্ছেন, যারা ভ্যাট ধার্য করছেন, পদে পদে, সময় নাই, পদে পদে এখানে ব্যাপক দুর্নীতি। একটা উদাহরণ গুরুত্বপূর্ণ দিয়েছেন ওয়ারসেল করিম সাহেব। খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীরা ডেলি 1 কোটি টাকা তাদের ব্যবসা, বেচা কেনা, বছরে সে ট্যাক্স দেয় 10,000 টাকা। মাঝখানে কি হয়? তো একটা উদাহরণ, আরো অনেক সমাজের খাত এবং ব্যবসা বাণিজ্য, ট্যাক্সের এবং রেভিনিউর যথেষ্ট সোর্স আছে যেখানে সীমাহীন দুর্নীতিতে আমরা আকণ্ঠ নিমজ্জিত। ফলে আয়ের ক্ষেত্রে যেমন পক্ষপাত দুষ্ট, যার সাথে সাথে পলিটিক্যাল লিঙ্কেজ আছে, ফ্যাসিনেশন আছে, আনডিউ প্রিভিলেজ যারা গ্রহণ করে, সেখানে ট্যাক্স ভ্যাট বসানোর ক্ষেত্রে একটা আলাদা দৃষ্টিভঙ্গি। আবার ব্যয়ের ক্ষেত্রে প্রচন্ড বিলাসী মানসিকতা এই বাজেট যারা করেন এবং সেটারই পরিচয় এবং প্রমাণ আমরা সেখানে দেখতে পাই। ফলে বাজেট তো বাড়ছে। ওয়ারসেল করিম সাহেব বোধহয় তথ্য দিয়েছেন যে 72 সালে 30শে জুন যখন এদেশের প্রথম বাজেট পেশ হয়েছিল, 786, বিসমিল্লাহ দিয়ে শুরু, 786, 786 কোটি টাকার প্রথম বাজেট বাংলাদেশে। 55 বছর পরে সে এখন আমরা 9,30,000 কোটি টাকার বাজেটে যাচ্ছি। হিসাব করলে প্রায় 70 থেকে 100 না 1000 গুণ বাড়বে
আমার মনে হয় 1000 গুণ বাড়বে। আপনি 850 কোটি থেকে আপনি 9 লক্ষ কোটিতে আসেন, আমার মনে হয় প্রায় 1000 গুণ বাজেটের সাইজ বাড়ছে। কিন্তু জাতির বা হোক সে 1000 গুণ 800-900 গুণ বেড়ে গেল, কিন্তু আমাদের জনগণের ভাগ্যের কিন্তু পরিবর্তনশীল বাজেট কিন্তু কোনো কাজে লাগেনি। সেজন্য সম্মানিত সুধীবৃন্দ, অনেক খাত সম্পর্কে আলোচনা হয়েছে বিস্তারিত। 3-4টা ইম্পর্ট্যান্ট খাতে আমাদের দুর্বলতাগুলো কোথায় আমরা বাংলাদেশ হিসেবে অবস্থান করছি একটু দৃষ্টি আকর্ষণ করে জামাত ইসলামী এগুলোকে ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। আপনাদের পরামর্শগুলো এখানে সিপিডির একজন প্রতিনিধি, যিনি সিনিয়র রিসার্চার, তিনি বক্তব্য রেখেছেন, আরও অনেকে বক্তব্য রেখেছেন। পার্লামেন্টে বাজেট পাস করতে গেলে যে সিস্টেমটা আছে সেখানে কাটমশানের একটা সুযোগ থাকে। সাপ্লিমেন্টারি বাজেটে কথা বলে সেখানে অনেক সম্পূরক নানান প্রস্তাবনা, অ্যামেন্ডমেন্ট, সংশোধনী দেওয়া যায়। জামাত এই সব বিধিতে বাজেটে এবার তাৎপর্যপূর্ণভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, আমাদের সামাজিক সুরক্ষা, আমাদের গুরুত্বপূর্ণ কৃষি, অনেক খাত আছে। 2-3টে খাতের ব্যাপারে আমি ছোট্ট একটা তথ্য দিয়ে এ ব্যাপারে যে জামাত অ্যাটেনশন দিচ্ছে এবং আমরাও জানি, আমি একটু উপলব্ধি করার জন্য বলতে চাই যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের মূল জায়গাটা কিন্তু শিক্ষা। এই যে বলি আয় বাড়ে না, দুর্নীতি যায় না, এইটা কমান, কর্মসংস্থান করেন, বেসিক জায়গাটা হচ্ছে এডুকেশন। এখানে যদি মোরালিটি বেসড এডুকেশন, কর্মমুখর, জনবান্ধব এরকম শিক্ষায় যদি জাতিকে গড়ে তোলা যায়, সেখানে যদি বাজেট বরাদ্দ বাড়ানো যায়, তাহলে যা আমি বিনিয়োগ করব তার থেকে কত গুণ কিন্তু আমাদের এই জনশক্তি, জনসম্পদে পরিণত হয়ে তারা আর্ন করবে। সেজন্য ইউনেস্কোর পরামর্শ হচ্ছে যে কমপক্ষে উন্নত দেশগুলোকে বলা হয়েছে জিডিপির 6%-এর বেশি শিক্ষা খাতে বিনিয়োগ করা। বিশ্বব্যাংক বলেছে 189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয় তার মধ্যে বাংলাদেশ একটা দেশ। এখনো পর্যন্ত 24-25-এর অর্থ বছরের বাজেট পর্যন্ত গেলে আমরা কিন্তু টোটাল জিডিপি বাজেটের সেখানে আমরা 2%ও কিন্তু শিক্ষা খাতের জন্য আলাদা করে যেতে পারি, 1 পয়েন্ট সামথিং পর্যন্ত আমরা গিয়েছি। দীর্ঘদিন থেকে বাজেটের ব্যাপারে, আমাদের শিক্ষার ব্যাপারে যারা চিন্তা বিশ্লেষণ করেন, 20% থেকে মোট বাজেটের 20% জিডিপির 6% বরাদ্দের কিন্তু দাবি করে আসছে, কিন্তু সরকার এখনো কিন্তু শিক্ষা খাতে সে বাজেট দিতে পারেনি। আমরা চাচ্ছি শিক্ষা খাতে বাজেট বরাদ্দের মধ্য দিয়ে এখানে বিনিয়োগ বাড়লে বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে। কর্মসংস্থার সাথে বিনিয়োগ প্রয়োজন। স্বাস্থ্যেরও ঠিক একই অবস্থা। স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট বরাদ্দ জিডিপির 1% পর্যন্ত এখনো যায় না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন বলেছিল, আমরা যেটা করেছি কাজে তো লাগে না, 15% কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের বাজেট থাকা উচিত। কৃষি, স্বাধীনতার পর যে খাতে দেশের অর্থনীতিতে কিছুটা প্রাণ সঞ্চার করেছে সেটা হচ্ছে কিন্তু কৃষি। ইভেন করোনার সময় কিন্তু অনেক খাতে ধস নামলেও আমাদের কৃষকরা কৃষি খাতেই কিন্তু অর্থনীতিকে তারা প্রাণবন্ধ করে রেখেছিল। সেই খাতে বরাদ্দ হওয়া উচিত কৃষি খাতে 10% এরও বেশি। এবং বিগত 22-23 অর্থ বছর পর্যন্ত যা লাস্ট দেখছি 5% কিন্তু আমাদের কৃষি খাতের বরাদ্দ যায়নি। সামাজিক সুরক্ষা, সোশ্যাল সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ খাত। এশিয়া উন্নয়ন ব্যাংক, যেটাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলি, তার স্ট্যান্ডার্ড হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির 5% বরাদ্দ থাকা উচিত। এশিয়ান ডেভেলপমেন্ট 2020 সালের যে প্রতিবেদন দিয়েছে সেখানে গরিবদের চেয়ে ধনীরাই সামাজিক সুরক্ষা খাতে বেশি বরাদ্দ পায়। ধনীদের পেছনে খরচ হয় 8%, গরিবদের পেছনে খরচ হয় 2% সামাজিক সুরক্ষা খাতে। এই যে বাজেট তৈরি করার ক্ষেত্রে মাথাপিছু জিডিপির এইসব শতাংশগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দিতে পারছি না। ফলে জামাত ইসলামী মনে করে আজকের এই আলোচনায় যে সমস্ত বিদগ্ধ আলোচকবৃন্দ ভালো ভালো তথ্য দিয়েছেন তার ভিত্তিতে আমরা একটা রিকমেন্ডেশন নিয়ে আগামী বাজেটকে একটু অন্তর্নিহিতভাবে কি করে জাতির অর্থনীতিকে দাঁড় করানো যায় আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ রাখব। ফলে রাজস্ব সংগ্রহের পদ্ধতিগত দুর্বলতা, ত্রুটি বিচ্যুতি দূর করা এবং আয়ের আওতা বাড়ানো, ব্যয়ের ক্ষেত্রে অদক্ষতা, দুর্নীতি, অপচয়, দীর্ঘসূত্রিতাকে থামানো, এর মধ্য দিয়ে বাজেটকে করা যাবে। আর না করতে পারলে বাজেট হবে, কিন্তু বাজেট কার্যকরের ক্ষেত্রে এগুলোই বড় বাধা হয়ে থাকবে।
আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবারই বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ সংখ্যক পার্লামেন্ট মেম্বার নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা এসছে। ফলে এবারের বাজেট প্রস্তাবনায় জামাতের অ্যাটেনশনটা একটু বেশি। আপনারা যে সমস্ত মূল্যবান পরামর্শ দিলেন, ধৈর্য সহকারে এই মিটিংকে সফল করলেন, আমি আবারও জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সংক্ষেপে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।